সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছে সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ২৬ মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ, হাসিনার নির্দেশে খেলা ঘুরছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বঙ্গভবনের বন্দী, রাষ্ট্রপতিকে বন্দী করে রাষ্ট্রের দখল ছিল কার হাতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে পথে দেশে ফিরছেন হাসিনা, খেলা শুরু ভারতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেকের হাত ধরেই বাংলাদেশে ফিরছে হাসিনা, খেলা শুরু দিল্লির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রমজানে ফল বিলাসিতা হল কিভাবে, উত্তর কি আছে বিএনপির কাছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করলে জনগণ রাজপথে নামবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়, সার্জিস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফের মুখ খুললেন হাসিনা, তবে এবার না পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, না বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছেন। সেই বার্তা ভোকাল টনিকের মতো কাজ করছে। হাসিনার বার্তা পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙ্গা। দলীয় নেতা যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে রয়েছেন, তাদের দেশে স্বভূমিতে ফিরে গিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। হাসিনা সম্প্রতি দিল্লিতে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটির। দীর্ঘ কয়েক মাস দিল্লিতে নিভৃতবাসের পর এবার করলেন দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। এর আগে তিনি কখনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কখনো অডিও মেসেজে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশে পালাবদলের প্রেক্ষিতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনা ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে হাসিনাকে সুনির্দিষ্ট কোনো প্রান্ত থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ পরিসরে নামার জন্য আওয়ামী লীগকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বার্তা পাওয়ার পরেই আওয়ামী লীগ সুপ্রিমো দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। কলকাতায় দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে দলের যেসব নেতা রয়েছেন তাদের অবিলম্বে বাংলাদেশে দ্রুত ফিরে যেতে হবে। দেশে গিয়ে তাদের কাজ হবে দলের পদ্মাপাড়ের নেতাদের চাঙ্গা করে তোলা। সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হবে। শেখ হাসিনা এটাও জানিয়ে দিয়েছেন, দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যে অভিযোগে মামলা দায়ের করেছে তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। দলের যেসব নেতাকর্মী জেলে রয়েছেন তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমো পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দলের নেতাদের জন্য। তাদের জন্য দলনেত্রীর পরামর্শ, তাদেরও দেশে ফিরতে হবে, দরকার হলে আদালতে আত্মসমর্পণ করতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব একটি বিষয়ে বেশ সন্দিহান। তাদের মতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু না প্রধানমন্ত্রী, না বিএনপি, না সরকারের কোনো মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারপরেও হাসিনা কি করে প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন? তারেক রহমান আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি, তবে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে তিনি নেই। আজ যদি তিনি বিরোধী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে আগামী দিনে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেকের এই বক্তব্যই হাসিনার মনের জোর আরও বাড়িয়েছে। মনে করা হচ্ছে খুব দ্রুত আওয়ামী লীগের উপর থেকে বিএনপি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। হাসিনা আরও একটি বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, সেটা হলো অবৈধ সরকার তার দলের উপর যে নিষেধাজ্ঞা জারি করে সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। তাছাড়া আওয়ামী লীগকে যে কারণে আগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকা, বিএনপি সরকার সেই সব অভিযোগের একটিও প্রমাণ করতে পারবে না, কারণ সে অর্থে কোনো বৈধ নথি নেই।
যেসব নথি রয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলি নকল। ভার্চুয়াল বৈঠকে হাসিনা বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে মাসের পর মাস, বছরের পর বছর রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখে দিলে তারেক রহমানের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। সুতরাং তিনি চাইবেন হাসিনার দল জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। এদিকে মোহাম্মদ ইউনুস যখন বিদেশে বক্তৃতা দেন, তখন তার কণ্ঠে একটা বিশেষ কম্পনের ওঠানামা থাকে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা টাইপের শব্দগুলো যখন উচ্চারণ করেন, শব্দগুলো তার মুখে খুব মানায়। নোবেল বিজয়ীর মুখ থেকে এই শব্দগুলো বেরোলে পশ্চিমা সাংবাদিকরা মাথা নাড়ান, হাততালি পড়ে। কিন্তু দেশে ফিরে এই মানুষটা ঠিক কি করেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যা বললেন তা পড়লে বোঝা যায়। ইউনুস 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন। প্রতিটা সফরের পর রাষ্ট্রপতিকে অবহিত করা বাংলাদেশের সংবিধানের সরাসরি বিধান। একটাও পালন করেননি, একবারও বঙ্গভবনে যাননি। এটা ভুলে যাওয়ার বিষয় না, অজ্ঞতার বিষয় না, এটা সচেতন অবজ্ঞা। যে মানুষ জবাবদিহিতার কথা বলতে বলতে বিমানে ওঠেন, তিনি সংবিধানের সবচেয়ে প্রাথমিক বাধ্যবাধকতাটুকুও মানার প্রয়োজন বোধ করেননি। 133টা অধ্যাদেশ জারি হয়েছে 1.5 বছরে। রাষ্ট্রপতিকে একটার বিষয়েও জানানো হয়নি। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, যেটা নিয়ে দেশে এত কথা হচ্ছে, সেটার বিষয়েও রাষ্ট্রপ্রধান অন্ধকারে ছিলেন। অর্থাৎ বাংলাদেশের হয়ে চুক্তি হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক প্রধান জানেন না। এই একটা তথ্য দিয়েই বোঝা যায় ইউনুসের সরকার আসলে কার হয়ে কাজ করছিল। তারপর আসুন অপসারণের চেষ্টার কথায়। রাষ্ট্রপতির ভাষ্যমতে 3 বার তাকে সরানোর পায়তারা হয়েছে। একবার বঙ্গভবন ঘেরাও করে মব দিয়ে, একবার রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে, আরেকবার সরাসরি একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর প্রস্তাব দিয়ে। শেষেরটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা স্রেফ রাজনৈতিক চাপ না, এটা সরাসরি অবৈধ ক্ষমতা দখলের পরিকল্পনা। সেই বিচারপতি রাজি না হওয়ায় পরিকল্পনা ভেস্তে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাব দেওয়ার সাহস কোথা থেকে এলো? কোন ভরসায় একটা অনির্বাচিত সরকার দেশের সাংবিধানিক কাঠামো এভাবে ভাঙার কথা ভাবতে পারে? অক্টোবরে বঙ্গভবন ঘেরাওয়ের রাতে ডক্টর ইউনুস একটা ফোনও করেননি। নাহিদ ইসলাম করেছেন, সেনাবাহিনী এসেছে, 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু সরকারের প্রধান নীরব। এই নীরবতা নিরীহ না। যে মানুষ মব সম্পর্কে জানতেন না বলে দাবি করবেন, তিনি রাত 12টার সময়ও একটা ফোন করতে পারতেন, করেননি, কারণ ওই পরিস্থিতি তার কাজে লাগছিল। আর দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর ঘটনাটা আলাদাভাবে বলার দাবি রাখে। এক উপদেষ্টা বিদেশে গিয়ে দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখে রাষ্ট্রদূতকে গালিগালাজ করলেন। সেই রাতেই সারা পৃথিবীর সব বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো। এটা বছরের পর বছর ধরে চলে আসা রীতি। রাষ্ট্রপতি স্টেটকে রিপ্রেজেন্ট করেন, তাই দূতাবাসে তার ছবি থাকে। এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় না। কিন্তু এক উপদেষ্টার রাগের কারণে এক রাতে পুরো রেওয়াজ শেষ। বাংলাদেশের রাষ্ট্রপতি পৃথিবীতে কোথাও নেই। এদিকে রাষ্ট্রপতিকে না জানিয়ে ক্ষমতা ছাড়ার আগে দেশবিরোধী চুক্তি করে যান শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ নিয়ে মুখ খুলেছেন খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, না, ওই চুক্তির বিষয়ে কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। আর এটি হল সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি। মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবেও জানাননি, আসেননি। আর এমনিতেই তো ওনার আসার কথা। যে কারণে রাষ্ট্রপতিকে অবহিত করেননি ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তিতে সই করেছিলেন, যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়ার এক নীল নকশা। সমালোচকরা একে দেশ বিক্রির চুক্তি হিসেবেও অভিহিত করছেন। চুক্তিটির বিভিন্ন ধারা পর্যালোচনা করলে বাংলাদেশের অর্থনীতির জন্য যে ভয়াবহ ক্ষতির দিকগুলো ফুটে ওঠে তা নিচে তুলে ধরা হল। দেশীয় শিল্প ও ভর্তুকি ধ্বংসের নীলনকশা। চুক্তি অনুযায়ী মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের শুল্ক পর্যায়ক্রমে তুলে নিতে হবে। এর চেয়েও ভয়াবহ বিষয় হল, রাষ্ট্রীয় শিল্প সংস্থাগুলোকে সরকার আর কোনো ভর্তুকি দিতে পারবে না।
ফলে বিটাক বা চিনিকলের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে চিরতরে বন্ধ হয়ে যাবে। মেধা সম্পদ ও ডিজিটাল বাণিজ্যে নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের কঠোর আইপি আইন কার্যকর করার শর্তে বাংলাদেশের ওষুধ শিল্প বড় ধরনের সংকটে পড়বে। ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া গুগল, ফেসবুকের মতো মার্কিন টেক জায়ান্টদের ওপর কোনো ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপ না করার প্রতিশ্রুতি দেওয়ায় রাষ্ট্র কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। বৈদেশিক সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বে আঘাত। চুক্তির 4.3 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করতে পারবে। এটি মূলত চীন বা অন্যান্য শক্তিশালী বাণিজ্যিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার একটি কৌশল। এমনকি নির্দিষ্ট দেশ থেকে পারমাণবিক জ্বালানি বা চুল্লি কেনার ক্ষেত্রেও মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন এই পরিস্থিতি তখনই কাটিয়ে ওঠা সম্ভব যখন একটি নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ঘটলও তাই। সরকারে এসেছে বিএনপি। তারেক রহমান দেশের ক্ষমতায় অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার সঙ্গে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনারও প্রতিজ্ঞা করেছেন। সেসব তো চলছে। আর দেশ যখন ধীরে ধীরে বিএনপির হাত ধরে স্বাভাবিক জায়গায় যাচ্ছে, তখন একটা বিষয় উঠে আসছে প্রবলভাবে। সেটি হল শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ। আদৌ তিনি কি ফিরবেন? কারণ প্রায় 18 মাস তিনি দেশের বাইরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। যদিও যে আদালত এই সাজা দিয়েছে তাদের এখতিয়ার এবং সর্বোপরি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। মোটের ওপর একটা প্রাসঙ্গিক প্রশ্ন, তিনি কি ফিরছেন? তারেক রহমানের হাত ধরে ফেরার কি কোনো পথ রয়েছে হাসিনার? কেউ কেউ বলছেন খেলা তো শুরু করে দিয়েছে দিল্লি। হাসিনার কথা বলতে গেলে অবশ্যম্ভাবে হিসাবে ভারতের প্রসঙ্গ চলে আসে। প্রথম দিকের বিষয়গুলির দিকে দেখলে বোঝা যায় ভারতের একটি ভূমিকা রয়েছে। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখন তারেক রহমান লন্ডনে। তিনি ফিরতে পারছিলেন না, কারণ তিনি যে সময় দেশ ছেড়েছিলেন তখন সেনাবাহিনীর কাছে একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন। তিনি কখনোই দেশে ফিরে সক্রিয় রাজনীতি করবেন না। ফলে আশঙ্কা ছিল দেশে ফিরলেই তারেককে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী। তাও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার কিছুদিনের মধ্যে অবশ্য ঘোষণা করেন তার ফেরাটা একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না, খানিকটা পিছিয়ে যান তিনি। এরপর কিছুদিনের মধ্যে ফেরার পাকাপাকি খবর সামনে আসে। শুধু তাই নয়, তিনি দেশে ফেরেন এবং সক্রিয় রাজনীতিতে যোগ দেন। অনেকেই তখন বলেছিলেন তারেকের দেশে ফেরার পিছনে ভারত রয়েছে। ফলে তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির ভার নিজের কাঁধে নিতেই ভারতের কথা, ভূমিকা তার যে মাথায় থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কারণ তাদের নিবন্ধন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায়। তারেক রহমান জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই। মানুষ ঠিক করবে তারা থাকবে নাকি থাকবে না। অনেকে বলছেন ভারত যে চাল দিয়েছে তাতে জামায়াত ও পাকিস্তান কুপোকাত। যেভাবে তারেক রহমান দেশে ফিরেছেন সেই ছকে হাসিনা ফিরতে পারবে, আর সেখানে পুরোপুরি সাহায্য করবে তারেক রহমান। এটা বলতে গেলে আগে নজর দিতে হবে বাংলাদেশে কিছু পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? বাংলাদেশে সামরিক ক্ষেত্রে কিছু বদল এসেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনকি জুডিশিয়াল ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। এছাড়াও যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া যে আইনজীবী লড়াই করেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আইনজীবী আমিনুল ইসলামকে আনা হয়েছে, যিনি বিএনপি বা ভারতপন্থী হিসাবে পরিচিত। তবে এখানেই থেমে নেই, আরও বেশ কিছু ক্ষেত্রে বদল লক্ষ্য করা গিয়েছে। যেমন নয়াদিল্লি, ঢাকার ভিসা জটিলতা, দুই দেশের বেশ চুক্তির জটিলতা, সবটাই কাটতে চলেছে। এমনকি যে ভারত বিরোধী জিগিরকে মোহাম্মদ ইউনুস উস্কে দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে সেটা থিতিয়ে গিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসতেই পরিবর্তনের বাংলাদেশ দেখা যাচ্ছে। যতদিন গড়াবে ততই এই বদল লক্ষ্য করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। এখন দেখার আওয়ামী লীগ বা শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তারেকের আমলে। এদিকে রমজান মাসে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারে ইফতারের থালায় এখন ফল একটা বিলাসিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মালটা ৩২০-৩৬০ টাকা কেজি, লাল আঙুর ৫২০-৫৫০ টাকা, ডালিম ৫০০-৬০০ টাকা।
আর সবরি কলা, যেটাকে সাধারণ মানুষ সাধারণ ফল মনে করত, সেটার ডজন 250 থেকে 270 টাকা, মানে একটা কলার দাম পড়ছে 20-25 টাকা। দেশীয় ফল কলার এই দাম হওয়া মানে বাজার একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অবস্থার জন্য কে দায়ী, এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 17 ফেব্রুয়ারি 2026-এ একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে। তারেক রহমান প্রধানমন্ত্রী। প্রশ্ন হল, ক্ষমতায় এসে তারা বাজার নিয়ে কি করেছে? জবাবটা সংক্ষিপ্ত: কিছুই করেনি। ফলের ওপর আমদানি শুল্ক এখনও প্রায় 90%। এই শুল্ক কাঠামো বছরের পর বছর ধরে আছে এবং বিশেষজ্ঞরা বারবার বলেছেন এটা সাধারণ মানুষের পুষ্টির ওপর সরাসরি আঘাত করছে। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে এই শুল্ক কমানোর কোনো উদ্যোগ নেয়নি, রমজানের আগেও না, রমজান শুরু হওয়ার পরেও না। এদিকে দাব্বাস খেজুরের চালান বন্দরে আটকে আছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা প্রশাসনিক ব্যর্থতা। বন্দরে পণ্য কেন আটকে থাকবে রমজানের ঠিক আগে আগে? এই একটা ব্যর্থতাই বাজারে শৃঙ্খলার বদলে অরাজকতা তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগের শাসনামল নিয়ে অনেক বৈধ অভিযোগ আছে, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, রমজান মাসে বাজারে একটা ন্যূনতম স্থিতিশীলতা থাকত। টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি হতো, বাজার মনিটরিং ব্যবস্থা অন্তত চোখে পড়ার মতো ছিল, ব্যবসায়ীরা সরকারের নজরদারির ভয়টা অন্তত অনুভব করত। সেই ব্যবস্থা ভালো ছিল বলছি না, কিন্তু যা ছিল তার চেয়ে খারাপ এখন। বিএনপি ক্ষমতার বাইরে থাকার সময় প্রতি রমজানে বাজারে দাম বাড়লে রাস্তায় বিবৃতি দিত। জনগণের কষ্ট, সরকারের ব্যর্থতা, এই শব্দগুলো তাদের মুখে ছিল। এখন তারা নিজেরাই সরকারে এবং ঠিক একই কষ্ট জনগণের ঘাড়ে চাপিয়ে নীরব বসে আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন, ফল কোনো বিলাস পণ্য না। শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে হিডেন হাঙ্গার তৈরি হয়, যার প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতায়, শিশুর বিকাশে, সব জায়গায়। যে সরকার 90% আমদানি শুল্ক বহাল রেখে মানুষের ফল খাওয়া কার্যত বন্ধ করে দেয়, সেই সরকার জনস্বাস্থ্যের ব্যাপারে কতটুকু সিরিয়াস সেটা আর আলাদা করে বলার দরকার নেই। আর তারেক রহমান, তিনি লন্ডন থেকে উড়ে এসে বাংলাদেশ শাসন করছেন। দেশের মানুষ রমজানে 1 কেজি আঙুর কিনতে পারছে না, আর প্রধানমন্ত্রী শুধু চেয়ার দখল করে বসে আছেন। জনগণের সাথে তার এই দূরত্ব শুধু ভৌগোলিক না, এই দূরত্ব মানসিকও। মাঠে বাস্তবতা থেকে এতটা বিচ্ছিন্ন কোনো নেতৃত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না, সেটা বোঝার জন্য অর্থনীতিবিদ হতে হয় না। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার পর বিএনপি নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন বখাতে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আম্মাদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। 15 দিন পর বখাটে চক্রটি কিশোরীকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে। নিহতের স্বজনরা জানান, বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে 5 জন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে। এরপর আজ সকালে পুলিশ সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। নরসিংদীর মাধবদীতে এ ধরনের নৃশংস ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়েরের পর মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আম্মাদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নুরার চাচাতো ভাই মোহাম্মদ আয়ুব এবং ইবাইদুল্লাহ। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই অপরাধের জন্য, এই গণহত্যা সংগঠিত করার জন্য আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাই নাই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি, শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। ভোট ইঞ্জিনিয়ারিং সহ কিছু বিষয়ে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দেব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাতকালীন অ্যাকসেপ্ট মেনে করে সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। এনসিপি রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন, আমরাও রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয়। ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে। ভুক্তভোগী এবং সাক্ষ্যদানকারীদের নিরাপত্তা দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে হস্তক্ষেপ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ছিল, যারা সাক্ষ্য দিয়েছে, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা নানা হুমকির মুখে আছে। ফলে আমরা সন্দিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কিনা, সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটির বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে, তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। শপথের প্রথম দিন আমরা দেখলাম তারা বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। এনসিপির নেতারা সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও শীঘ্রই সারা দেশে যাব। এনসিপির পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, কারণ আমরা মনে করি এনসিপির জার্নিটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্ররাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল চালিকা শক্তি। এনসিপির মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্ররা।